তপ্ত ভালোবাসা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব ৫। দাদির খাদ্য টর্চার থেকে কোনোরকম বাঁচলাম আমি। এখন দাদির পাশে বসে গল্প করছি নানান সব বিষয়ে। দাদি আমাকে দেখতে চাওয়াই মূলত আয়নের আমাকে এখানে নিয়ে আসাটা। আপাতত আয়ন আমাদের সাথে নেই, কিচেনে আছে, আমাদের জন্য আয়ন স্পেশাল কফি বানাচ্ছে। তাই মহাশয় এখন মহাব্যস্ত তার হট কফি বানাতে, আর আমরা ব্যস্ত গল্পের আসর জমাতে। দাদির সঙ্গ পেয়ে আমি যেন মেতে উঠেছি গল্প ভান্ডার নিয়ে। আমার ননস্টপ বকাবকিগুলো দাদিও বেশ মনোযোগ সহকারে শ্রবণ করে যাচ্ছে ক্রমাগত। আমার বকবকানির মধ্যে দিয়েই দাদি আমার দিকে তাকিয়ে থেকে হাসি মুখে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কপালে আলতো করে একটা চুমু খায়। দাদির এমন কাজে মুহূর্তেই আমি চুপ করে যাই, দাদির দিকে তাকিয়ে থেকে। দাদি আমার দুগাল আঁকড়ে ধরে খানিকটা থেমে আমাকে বলে ওঠে, তোকে যদি আমার কাছে রাখতে পারতাম তাহলে আমার এই বাড়ির একাকিত্বটা দূর হয়ে যেত। বাড়িটা অন্দরমহলের পরিবর্তন হতো। তোর সাথে যদি আমার আয়নের বিয়েটা না হয়ে হৃদের বিয়েটা দিতে পারতাম, তাহলে তোকে সবসময় আমার সাথে রাখতে পারতাম। আর এখন যে রাখতে পারবো না তেমনটাও কিন্তু নয়। আমি আয়নকে শর্ত দিয়ে রাখবো, মাসে 15 দিন আয়নের বাসায় থাকবি তুই, আর বাকি 15 দিন তুই আমার বাসায় থাকবি আমার সাথে। নয়তো তোদের বিয়েটা আমি ক্যান্সেল করে দেব। এমন বলেই আয়ন আমার কথাই রাজি হয়ে যাবে, কারণ তোকে বিয়ে করার জন্য যে সে পাগলামো করেছে, পাগলটা। পরে আয়নকে শান্ত করতে পারছিল না হৃদ। আয়নের কাছে হৃদ হার মানে তোকে আয়নের সাথে বিয়ে দিবে এমনটা বলেই আয়ন শান্ত হয়। দাদের এমন কথায় আমি মুহূর্তে চমকে উঠি। তার মানে আয়ন আমাকে পছন্দ করে বিয়েটা করেছে, আর সেটা হৃদ খান আগে থেকে জানতো। আর সেটা জেনেও আমাকে বিয়ে করে এখন চুপ করে আছে। কিন্তু কেন করেছে এটা? উনি কি চায়? আর উনি আমাকে পছন্দ করে না সেটা আমি জানি। উনি শুরু থেকে এটা বলে এসেছেন, কিন্তু অপছন্দ করা সত্ত্বেও আমাকে ডিভোর্সটাও কেন দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে দাদি আমার গাল ছেড়ে দুহাতে নিজের দুহাত আঁকড়ে ধরে একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, একাকিত্বটা তো আমার থেকেই যাবে সব সময়। জানিস মায়া, হৃদ কখনোই আমার কথাগুলো বুঝতে চায় না। কত করে বলেছি বিয়ে কর বিয়ে কর, ও আমার কথায় কানই দিচ্ছে না তো। এই বিষয়ে কোনো কথা বলে না, আমাকে সবসময় চুপ করে থাকে। দাদি এমন কোথায় আমি কৌতূহলী হয়ে বলে উঠি, কেন, উনার কি কোনো পছন্দ ছিল আগে? আমার কথায় দাদি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার হৃদের আবার পছন্দ? ও কাউকে পছন্দ করতেই পারে না। কে করবে ওকে পছন্দ? ওর কাছে কোনো মেয়ে ঘেঁষতেও পারে না। ও ছোট থেকে এমন এমন একরোকা টাইপের ছেলে ছিল, যা বলবে তাই করবে, কারো কথা শুনতে হতো না, হাসতেও না সহজে, এমন টাইপের ছেলে ছিল। তবে দাদিকে চিন্তিত হতে দেখে আমি দ্রুত তাড়া দিয়ে কৌতূহল নিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, তবে কি দাদি? আমি জানি না কিছুই, তবে গত 2 বছর আগেও বেশ একটা হাসি খুশি দেখাতো আমার হৃদকে। প্রায় হাসতে দেখতাম ওকে। তখন বিয়ের কথা বললে বলতো, এখন না পরে করবে, একটু সময় দিতে ওকে। আর এখন বিয়ের কথা বললে একদমই না করে দেয়, অথবা চুপ থাকে, আমার কথা এড়িয়ে যায়। দাদির এমন কথায় কপাল কুঁচকে এলো আমার। হৃদ খান 2 বছর আগে বেশ হাসি খুশি ছিল, কিন্তু এখন নেই। বিষয়টা আমার ভালো ঠেকছে না। বিষয়টি আমাকে ভাবাচ্ছে ভীষণভাবে। আর এর পেছনে কি কারণ লুকায়িত থাকতে পারে? আচ্ছা, কোনো মেয়েলি বিষয় নয় তো? হতেও তো পারে ওনার জিএফ হয়তো ওনাকে ছেড়ে চলে গিয়েছে 2 বছর আগে, তার জন্য ব্যাটা আরো বদমেজাজি একরোখা টাইপ হয়ে গেছে। ইস, যাওয়ার সময় বেচারির হাসিটা সাথে করে নিয়ে গেছে মেয়েটি। আমি আমার মতো করে ভেবে নিয়ে দাদির দিকে তাকাই। ওনার অপদার্থ নাতি যে আমাকে জোর করে বিয়ে করেছে সেটা বলে দেব ওনাকে? আচ্ছা, আমার কি এখন বলা উচিত হবে? বলার পর দাদি আমাকে বোঝাবে তো? আর আয়ন বা আমাকে খারাপ ভাববে না তো? আমি এমন সব চিন্তা ভাবনা করি নিজের মধ্যে খানিকটা সাহস চুকিয়ে নিয়ে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, দাদি আমার কিছু বলার ছিল তোমাকে। আমার এমন কথাই দাদি আমার দিকে হাসি মুখে তাকিয়ে থেকে বলে ওঠে, তোর কথা পরে শুনবো, তুই আগে আমার কথাগুলো মনোযোগ সহকারে শোন। তুই কিন্তু আমার সাথে থাকবি কেমন? আর দাদির বাকি কথাগুলো শেষ করার আগেই আমি বলে উঠি, থাকবো দাদি, তোমার সাথেই থাকবো। তার আগে তুমি আমার একটাবার আমার কথাগুলো শুনে নাও প্লিজ। আমাকে এমন অসহায় দৃষ্টিতে তাকাতে দেখে দাদি মুহূর্তেই চুপ করে যায়। আমি কি এমন বলতে চাই বিষয়টি ভেবেই আমার দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে দাদি আমার এমন দৃষ্টি দেখে খানিকটা নড়ে চড়ে বসে। আমি ভয়ে কাঁচুমাচু করতে করতে কিছুটা সাহস জুগিয়ে বলে উঠি, দাদি আসলে তোমার নাতির সাথে বিয়ে। আমার বাকি কথাগুলো শেষ করার আগেই আয়ন তার স্পেশাল কফি নিয়ে আমার সামনে হাজির হয়, মুখে শেষ বাজাতে বাজাতে। এতে করে দাদির মনোযোগ নষ্ট হয় আমার উপর থেকে।
দাদি রুদ্রর দিকে হাসি মুখে তাকিয়ে থেকে রুদ্রের কফিটা এক হাতে তুলে নেয়। রুদ্র দাদিকে কফি দিয়ে সাথে সাথে আমাকেও একটা কফি তুলে দেয়। আমি রুদ্রর কফিটা হাতে নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা চুমুক দিই কফিতে। আমার না বলা কথাগুলো কাউকে শোনাতে পারিনি, এবারও থেমে গেল আমার নিজের মধ্যেই। সেটা আমার মধ্যে চেপে গেল। আর এখন দুজনের সামনে একসাথে বলা ঠিকও হবে না। একজন একজন করে বললে হয়তো আমি বোঝাতে পারবো দুজনকে, একসাথে দুজনকে বলতে আমি অক্ষম। আর এমন সব চিন্তা ভাবনার মাঝে আয়ন ধূপ করে আমার পাশে বসে পড়ে কফি হাতে। পরে দাদিকে ফাঁকি দিয়ে আমার কানে কানে ফিসফিস করে বলে ওঠে, কফিটা কেমন হয়েছে রানী সাহেবা? আয়নের এমন কথায় আমি পাশ না ফিরেই একটা মুচকি হাসি দিয়ে নিজের মাথাটা নাড়িয়ে সম্মতি জানাই যে কফিটা অনেক ভালো হয়েছে। আমার সম্মতি পেতেই আয়ন হেসে ওঠে, আমার দাদির অগোচরে একটা চোখ টিপ মারি ঠিক করে বসে পড়ে। আর আমি আয়নের এমন কাজের সাথে সাথে দাদির দিকে তাকাই। দাদি আপাতত তার কফি খাওয়ায় মনোযোগী, তাই আয়ন তার দিকে তেমন একটা দৃষ্টি নেই। তাই আমিও আর পরে আয়নের দিকে তাকাইনি লজ্জায়। কফির সাথে সাথে আমাদের আড্ডার আসরটাও শেষ হয়। দাদি আমাকে এবং আয়নকে পাঠিয়েছে পুরো খানবাড়িটা ঘুরে ঘুরে দেখতে। আয়নও আমাকে সাথে নিয়ে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, সাথে গল্প করতে করতে। খানবাড়িটা অতিমাত্রা সৌন্দর্যে ভরপুর, যতটা দেখছি ততটাই মুগ্ধ হচ্ছে বারে বারে বাড়ির সৌন্দর্য দেখে। আমি আর আয়ন সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলা সবগুলো রুমে হাঁটতে হাঁটতে দেখার পর একটা লক করা রুমের সামনে এসে আয়ন হঠাৎ দাঁড়িয়ে যায়। পরে আমার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এই লক করা রুমটি হলো হৃদের। এই রুমে প্রবেশ করা কারো অনুমতি নেই। এমনকি হৃদের রুমটি পরিষ্কার করে ওরই পার্সোনাল সেলে অ্যাসিস্ট্যান্ট দিয়ে। বাড়ির কোনো সার্ভেন্টই ওর রুমে যেতে পারবে না। আমি নানা ভাই নানু ছাড়া আর কেউ ঢুকতে পারি না ওর রুমে। তাও আমরা কাজ ছাড়া ওর রুমে যেতে পারি না। ওর এটা পছন্দ না। এখনো দেশে বাইরে আছে, তাই এখনো রুমটা লক। তবে তুমি আমার বউ হবে, তাই তোমাকে তো সবকিছু দেখাতেই আসো আমার সাথে। কথাগুলো বলেই আর নিজের পকেটে হাত গুজিয়ে একটা চাবি বের করে সেটা দিয়ে রুমটি খুলে আমাকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। রুমটির ভিতরে প্রবেশ করেই আমার চোখ দুটো বড় বড় হয়ে আসে মুহূর্তেই। আল্লাহ, এটা কি কোনো রুম নাকি? আমার তো মনে হচ্ছে ছোটখাটো একটা আস্ত বাড়িও বলা যায়, কারণ বিশাল এরিয়া নিয়ে রুমটি তৈরি করা হয়েছে। রুমটি দক্ষিণ এবং পশ্চিম সাইডে সম্পূর্ণ কাচের তৈরি। সেখানকার মধ্যে বড় বড় পর্দা টাঙানো হয়েছে। তার সাথেই নিচে ফ্লোরে দামি সাদা সোফায় সেট রয়েছে। পশ্চিম পাশের সাদার মধ্যে বড় বেড পাতানো হয়েছে। সাথে রয়েছে বড় আয়না বিশিষ্ট সাদা ড্রেসিং টেবিলটি। সাথে রয়েছে একটি কাচের দরজাও, সেখান থেকে দেখা যাচ্ছে এই কাচের দরজাটি দিয়ে এই রুমের সাথে অ্যাটাচ করা সুইমিং পুলে যাওয়া হয়। পূর্ব পাশে বিশাল বড় একটি কাবার্ড রয়েছে। উত্তর পাশে কাচের এটা অ্যাটাচ বাথরুমের ভিতর থেকে পর্দা দেওয়া। তার সাথে বড় একটি বুক র্যাকও রয়েছে দেওয়ালের সাথে অ্যাটাচ করা বইয়ে। আমি চোখ বড় বড় করে হা হয়ে হৃদখানের রুমটি পর্যবেক্ষণ করছি। আমার এমন করে দেখার মধ্যে দিয়ে হঠাৎ আয়নের ফোন বেজে ওঠে। আয়ন দ্রুততার সঙ্গে ফোনটি হাতে নেয়। পরে ফোনটির দিকে এক পলক তাকিয়ে থাকে, আমার দিকে তাকাই। পরে বলে ওঠে, নয় পাখি, তুমি রুমটি ঘুরে ঘুরে দেখো, আমি একটু কথা বলে আসছি। আসলে একটু আর্জেন্ট কল, তাই থাকো তুমি, আমি আসছি। কথাগুলো বলে আয়ন রুম থেকে প্রস্থান করে। আমি আয়নের যাওয়ার দিকে এক পলক তাকিয়ে থেকে ঠোঁট উল্টিয়ে আবারও মনোযোগী হয়ে হৃদখানের রুম দেখাই। আমি হৃদখানের রুমটির দিকে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আমার কেন জানি মনে হচ্ছে আমি এই রুমটি আগেও দেখেছি কোথাও। শুধু দেখেছি নয়, এখানকার প্রতিটি জিনিসও আমার ভালো করে চেনা মনে হচ্ছে। আমার এমন কেন মনে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এখানে আমি আগে কখনোই আসিনি, আর আমাকে এখানকার কেউ চেনেও না। তাহলে আমার কি করে হৃদখানের রুমটা এত পরিচিত মনে হতে পারে? এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ আমার দৃষ্টি স্থির হয় আমার সাথে বুক সেলফের উপর। আমি ধীর পায়ে এগিয়ে এসে সবগুলো বই ছুঁয়ে ছুঁয়ে দেখছি। হৃদখানের মতো মানুষ বই পড়ার মতো শখ রাখতে পারে না আমার চিন্তা ভাবনার বাইরে ছিল। সাজানো বইগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আমার বেশ ভালোই লাগছে। সবকিছু আমার ভালো লাগার সাথে সাথে আমি সব বইয়ে নিজের চোখ বুলাচ্ছি। আমার চোখ বুলাতে বুলাতে হঠাৎ করে আমার চোখ আটকায় একটা নীল ডায়েরির উপর। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে ডায়েরিটার দিকে তাকিয়ে থেকে কৌতূহল নিয়ে সামনে এগিয়ে ডায়েরিটা হাতে নেই, ভেতরে কি আছে পড়ার জন্য। আমার নীল ডায়েরিটি হাতে নিতেই সাথে সাথে অটোমেটিক্যালি আমার সামনে বুক সেলফটি ঘুরে গিয়ে একটি দরজা তৈরি হয়। সেটা ধরে ভেতরে একটি রুম দেখা যাচ্ছে। আমার চোখের সামনে হঠাৎ করে বুক সেলফটি ঘুরে দরজা হতে দেখে সাথে সাথে আমি ভয়ে চমকে উঠি, দু কদম পিছিয়ে গিয়ে পরে ভীতু চোখে এদিক ওদিক তাকাই। চোখের সামনে কাউকে কোথাও দেখতে না পেয়ে বুঝতে পারি এটি একটি গুপ্ত রুম, যা সবার থেকে লুকোয়িত।
আর এই গুপ্ত রুমটি রিদ খান নিশ্চয়ই কোনো গুপ্ত কাজের জন্যই তৈরি করেছে। গুপ্ত বিষয়টি মাথায় আসতেই রুমটির ভেতরে এমন কি আছে জানার জন্য আমার কৌতূহলটা হাজার গুণে বেড়ে যায়। আমার কৌতূহলী হয়ে ধীর পায়ে এগিয়ে যাই রুমটির ভিতরে কি আছে দেখার জন্য, নীল ডায়েরিটা হাতে নিয়ে। আমি রুমটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে রুমের দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আমি চমকে এদিক থেকে ওইদিকে তাকাতে তাকাতে দরজাটা একেবারে বন্ধ হয়ে যায়। আমি দ্রুত দরজায় বারবার ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেও দরজাটি আর খুলতে পারিনি। ক্লান্ত হয়ে হতাশ চোখে তাকাই চারিপাশে। গুপ্ত রুমটি চারিপাশে তাকাতেই সাথে সাথে আমার হাত থেকে নীল ডায়েরিটা পড়ে যায় ফ্লোরে। চোখের সামনে আশ্চর্য কিছু দেখে মুহূর্তেই আমি পাথর মূর্তির মতো দাঁড়িয়ে থাকি জায়গায়। চোখের সামনে যা কিছু দেখছি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এগুলো কি কি করে সম্ভব এসব? রিদ খান কি তাহলে? না, এমনটা কিছুই হতে পারে না। উনি এমনটা কি করে করতে পারে? আমি টলটলে চোখ দৌড়তে দৌড়তে সামনের দিকে এগিয়ে গিয়ে দেওয়ালে ঝুলে থাকা সবকটি জিনিসপত্র নিজের হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছি। আর আমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে অঝোর ধারায়। সবকিছু দেখার সাথে সাথে আমার মাথাটাও ভীষণভাবে চাপ মেরে ওঠে ব্যথায়। প্রচণ্ড ব্যথার সাথে ফ্লোরে বসে পড়ি ধুপ করে হাঁটু গেড়ে। সারা শরীর কেঁপে কেঁপে উঠছে বারবার। পরে নিজের দুহাত দিয়ে মাথার দুপাশে চেপে ধরে নিচের দিকে তাকাতেই সেখানে আরও একটি অদ্ভুত জিনিস চোখে পড়ল। আমি জিনিসটাতে হাতে নিয়ে ভালো করে দেখে নিতেই সেই জিনিসটা হাতে নিতেই ফ্লোরে লুটিয়ে পড়ি আমি। আর কিছু নেওয়ার মতো আমার ধারণা ক্ষমতা ছিল না। প্রচণ্ড অক্ষমতার সাথে সাথে নিচের চোখের পাতা দুটো বন্ধ হয়ে আসছিল। তখনই ঝাপসা ঝাপসা চোখে সামনের দিকে তাকাতেই দেখতে পারি কেউ একজন পাগল পাগল হয়ে আমার দিকে দৌড়ে আসছে। ব্যক্তিটি আমার খানিকটা সামনে আসতেই ঝাপসা চোখে দেখতে পেলাম রিদ খানকে। উনি আলকোচেভাবে আমার দিকে দৌড়ে আসছে। তারপর আর কিছু বলতে পারিনি, আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। আমার চোখে মুখে পানির তীব্র ছিটা পড়তেই পিটপিট করে তাকাই আমি। চোখের সামনে রিদ খানের ফেসটা আসতেই আমি কতক্ষণ স্তব্ধ মেরে ওনার দিকে তাকিয়ে থাকি। আমার চারিপাশে কে আছে বা আমি কোথায় আছি কিছু বুঝতে পারছি না। তাই ওনার দিকে এক প্রকার অনুভূতি নিয়ে চোখে তাকিয়ে আছি। আমাকে এখন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে রিদ খানও আমার দিকে করুণ চোখে তাকিয়ে থেকে আমরা দুজন দুজনকে একইভাবে দেখার মধ্যে দিয়ে পাশ থেকে আয়ন আমার মাথায় হাত বুলাতে বুলাতে চিন্তিত সুরে বলে ওঠে, তুমি ঠিক আছো মায়ু পাখি? আয়নের এমন কথা আমি আস্তে করে পাশে ফিরে তাকাই। চোখের সামনে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে কিছু বুঝতে পারছি না আমি যে আমার আবার কি হবে। আর সবাই আমাকে ঘিরে এইভাবে দাঁড়িয়ে আছে কেন? আর আমি বা কোথায় আছি? বিষয়টি ভেবে নিয়ে হালকা কপাল কুঁচকে চারিপাশে তাকাতে তাকাতে আস্তে করে উঠে বসি। আমাকে উঠে বসতে দেখে দাদি পাশ থেকে এসে আমার পাশে বসে পড়ে আমাকে উদ্দেশ্য করে চিন্তিত সুরে বলে, মা কি হয়েছে তোর? তুই অজ্ঞান হলি কি করে হৃদের রুমে? দাদির এমন কথায় আমি চমকে উঠি। ভুলে যাওয়া বিষয় আবাসি স্পষ্ট মনে পড়ে যায় কি কারণে অজ্ঞান হয়েছি সেটি মনে পড়ে যায় ভালোভাবেই। বিষয়গুলো মনে করতে আমি দ্রুত সামনে রিদ খানের দিকে তাকাই। ওনার দিকে আমার চুপচাপ তাকিয়ে থাকতে দেখে আমি উত্তেজিত হয়ে ওনাকে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে ইশারা করে আটকে আসা গলায় থেমে থেমে বলে উঠি, ও উনি ওখানে কতগুলো। বারবার কেঁপে কেঁপে ওঠা কণ্ঠে পুরো কথাটা শেষ হলো না আমার। তার আগে পাশ থেকে আয়ন বলে ওঠে, রিল্যাক্স মায়া, রিদ তোমাকে কিছুই করেনি। উল্টো ও তোমাকে অজ্ঞান অবস্থায় এখানে এনে শুয়ে দিয়েছে সেফলি। এখন বলো তোমার কি হয়েছিল? তুমি হৃদের রুমে অজ্ঞান হলে কি করে? আয়নের কথায় পাশ ফিরে তাকাই ওর দিকে। কি দেখেছি সেই অনুভূতিটা কাউকে বোঝাতে পারছি না আমি। কিন্তু আমি সবাইকে বলতে চাই কি দেখেছি ওনার রুমে। কিন্তু ওনার রুমে দেখা বিষয়টি এতটাই প্রভাব ফেলেছে আমার উপর যে কোনো রকম কথাও আসছে না এই মুহূর্তে আমার গলা দিয়ে, শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া। আর আমি এতক্ষণ খানবাড়ির ড্রয়িং রুমে সোফায় শুয়েছিলাম অজ্ঞান অবস্থায়। রিদ খান আমাকে ওনার রুম থেকে দ্রুত এনে এখানে শুইয়ে দেয়। আমার চোখে মুখে দ্রুত পানি ছিটা দিতে থাকে হুঁশ ফিরিয়ে আনার জন্য। কিন্তু উনি কি করে ওনার রুমে উপস্থিত হলো যখন আমি অজ্ঞান ছিলাম? আর ওনার ওই রুমে ওগুলো কি ছিল? আর উনি সবার সামনে এখন যেমনটা দাঁড়িয়ে আছে স্বাভাবিক অবস্থায়, উনি মোটেও ততটা স্বাভাবিক নয়। রিদ খান শুধু সবাইকে প্রেজেন্ট করে স্বাভাবিক হওয়াটা। ওনার অস্বাভাবিক হওয়ার বিষয়টি আমি আজই দেখলাম নিজের চোখে। ওনার গুপ্ত রুমের সবটা সবটা পর্যবেক্ষণ করার পরেও একটা কিন্তু থেকেই যায়, আর সেটা হচ্ছে উনি কি করে জানলো যে ওনার গুপ্ত রুমে আমি আটকা পড়েছিলাম? আর উনি তো দেশের বাইরে ছিল। তাহলে তখন উনি আমাকে বাঁচাতে ওনার গুপ্ত রুমে আসলো কি করে? বিষয়টি সম্পূর্ণ আমি মনে মনে ভাবতে পারলেও মুখ ফুটে কিছু বলতে পারছি না কাউকে। কারণ একটা ভয়ে সিটিয়ে আছি আমি। আমার ভেতর থেকে জড়তা কাজ করছে, যার জন্য কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছি। তাই শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম
হৃদ খানের দিকে, আমার অজানা সব প্রশ্নের উত্তরের জন্য। তাই আবারও খানিকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা গলায় হৃদ খানকে দেখিয়ে আয়নকে উদ্দেশ্য করে বলি, আয়ন, উনি ওই রুমে, আমি ওইগুলা। আমার এমন প্যাঁচানো আর ঘুরপাক কথায় আয়ন কতটা বুঝতে পারলো তা জানি না। তবে আয়ন আমাকে ভয়ের সাথে সাথে উত্তেজিত হয়ে হৃদ খানের দিকে তাকাতে দেখে আয়ন আমাকে সান্ত্বনা দিতে দিতে আস্তে করে বলে ওঠে, মাল পাখি, রিল্যাক্স, শান্ত হও তুমি। হৃদের কথা জানতে চাইছে তো? হৃদ আসলে ও ওই রুমেই ছিল, বাথরুমের ভেতরে ছিল, ফ্রেশ হচ্ছিল। হৃদ সকালে বাংলাদেশে ফিরে, কিন্তু নানুমা কিছুই জানে না ওর ফিরার বিষয়ে, হৃদও বলেনি। তাই এমনটা প্রায় হয়, হৃদ কাউকে কিছু না বলে, কারণ আমাদের বাইরে যাওয়া আসাটা অনেকটাই বেশি হয়ে থাকে। যেমনটা তুমি তোমার আম্মুকে না বলে পাশের বাড়ি আন্টির সাথে কথা বলতে যাও, ঠিক তেমনটাই আমার পরিবারকেও প্রায় না জানিয়ে দেশের বাইরে যাওয়া আসাটা করে থাকি। আজও তাই হয়েছে। হৃদ সকালে নাকি বাংলাদেশে ফিরেছে, কিন্তু আমরা কেউ জানি না। ও রুমের ভেতরেই ছিল, ও ভেতর থেকে লক করে রেখেছিল। তাই আমি বাহির থেকে লক চাবি দিয়ে লক খুলে প্রবেশ করতে হয়েছিল। আর হৃদ বলেছে ও নাকি রুমের ভেতরের কিছু শব্দ শুনে তোমার কাছে যায়। তখন নাকি তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে ও রুমের মধ্যে। এখন তুমি বলো, তোমার হঠাৎ কি করে অজ্ঞান হলে? আয়নকে আমি যা বোঝাতে চেয়েছিলাম সেটা আয়ন বুঝতে না পারলেও আয়ন আমাকে হৃদ খানের উপস্থিতি হওয়া বিষয়টি ক্লিয়ার করে। সবটা শোনার পর আমি আবারও তাকাই হৃদ খানের দিকে। হৃদ খান তখনও চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে। আমি ওনার এমন হতাশ দৃষ্টি হওয়ার যেন কিছুই বুঝে উঠতে পারছি না। আচ্ছা, উনি কি জন্য এতটা হতাশ? আমি ওনার গোপন রাখা বিষয় দেখতে পেরে গেছি সেই জন্য, নাকি উনি আমার গোপন করা বিষয়টি সবটা দেখার পরেও বুঝে উঠতে পারছি না সেই জন্য হতাশ? আমি দুর্ঘটনার মধ্যে ভুক্তভোগী হয়ে হঠাৎ কেঁদে বসি। আমার কেন যেন কান্না আসছে ভেতর থেকে। আমি কিছুই মেনে নিতে পারছি না। আমার চারিপাশটা ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আমার সামনে আজ নতুন হৃদ খানের রূপ, আসল রূপটা আসলো, যেটার সাথে আমি ওনার বলার পরিবারের অন্য কারোর সাথে পরিচিত নয়। উনি সবার থেকে হয়তো এই রূপটা লুকিয়ে রেখে এসেছে, যা আজ আমার চোখের সামনে ধরা পড়ে গেল। আর সেই রূপ সম্পর্কে আমরা ভালোভাবে অবগত হতে হবে, নয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে, সবটাই শেষ হয়ে যাবে। হৃদ খান সবটা নিজের হাতে শেষ করতে পারলেও আমি পারবো সবটা শেষ করতে, যতক্ষণ না পর্যন্ত আমি সবকিছু হৃদ খানের মুখ থেকে শুনতে পারছি। আমাকে জানতে হবে সবকিছু, আর তার জন্য আমার হৃদ খানকে একা প্রয়োজন, নয়তো আমি কখনোই জানতে পারবো না কোনো কিছু। আমাকে হঠাৎ কাঁদতে দেখে হৃদ খান সাথে সাথে নিজের দুহাত মুষ্টিবদ্ধ করে নেয় আমার দিকে তাকিয়ে থেকে, আর পাশ থেকে দাদি আমাকে নিজের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে সান্ত্বনা স্বরে বলল, কি হয়েছে সোনা মা, আমাকে বল, কাঁদছিস কেন তুই? দাদির এমন কথাই আমি কান্না করতে করতে বলি, দাদি আমি বাড়িতে যেতে চাই, প্লিজ আমাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, যাবি, কিন্তু আরো পরে। আর তো দাদি বাকি কথাগুলো শেষ করার আগেই আমি আবারও কান্না জড়িত কণ্ঠে বলি, দাদি প্লিজ, আমি এখন যেতে চাই, তুমি না করো না প্লিজ। আমাকে এতটা জেদ করতে দেখে দাদিও হার মেনে যায়। পরে দাদি আমাকে আয়নের সাথে যেতে বলে। আয়ন আমাকে বাসায় পৌঁছিয়ে দিবে বিষয়টি জানাতেই হৃদ খান সেখান থেকে চলে যেতে নাই। কিন্তু তার আগেই আমি হৃদ খানের পেছন থেকে আমি স্বাভাবিক কণ্ঠে দাদিকে উদ্দেশ্য করে বলে উঠি, দাদি আমাকে আয়ন নয়, তোমার দ্বিতীয় নাতি বাসায় পৌঁছে দেবে। আমার এমন কথাই দাদির সাথে আয়নও চমকে ওঠে, আর হৃদ খানের সাথে সাথে জায়গায় দাঁড়িয়ে পড়ে। আমার দিকে ঘুরিয়ে তাকায়, কিন্তু এতেও আমার কোনো হেলদোল নেই। আমাকে এমন করতে বলতে দেখে দাদি চমকে উঠে বলল, মানে তুই কি হৃদের কথা বলছিস? হুম। আমার এমন কথাই আয়ন সাথে সাথে কপাল কুঁচকে বলল, কেন হৃদ, কেন তোমাকে নিয়ে যাবে? আমি তো আছি, আমি নিয়ে যাব তোমাকে। এখন চলো তুমি আমার সাথে। আয়নের এমন কথাই আমি নাউজ সুরে বলে উঠি, না, আমি ওনার সাথেই যাব, আমার কিছু কাজ আছে ওনার সাথে। আমার এমন কথাই আয়নের সাথে সাথে দাদি ও ব্রো কুঁচকে তাকায় আমার দিকে। তাদের এমন করে তাকানোর মানে হলো যে আমার কি এমন কাজ থাকতে পারে হৃদ খানের সাথে? আমি তাদের এমন দৃষ্টির মানে বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে জন্য কাচুমাচু করতে করতে বলি, আসলে দাদি, আমি ওনার সাথে যখন জঙ্গলে আটকে পড়ি তখন আসিফ ভাই আমাদের খুঁজতে একটা পুলিশ কেস করে, আর সেটা নিয়েই পুলিশ আমাকে যেতে বলেছিল ওইখানে। কিন্তু আমি সবকিছুতে ভয় পাই, আর আমার পরিবার তো কিছুই জানায়নি, আর আয়ন নিজেই তো না করেছে জানাতে। তাই আর কি, ওনাকে নিয়ে আগে পুলিশ স্টেশনে যাব, পরে বাড়ির জন্য আর কি। আমার এমন কথা স্বাভাবিক হলো দাদি এবং আয়ন, কিন্তু অস্বাভাবিক থেকে গেল হৃদ খান। কারণ উনি ভালো করে জানেন আমি মিথ্যা বলছি, আর কেন বলছি সেটাও হয়তো বুঝতে পেরেছেন। তাই তো এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। আর তখনই পাশ থেকে দাদি বলে ওঠে, ওটা তোর দেখতে হবে না, হৃদ আছে, ওই সবটা সামনে দিবে। এখন তুই অসুস্থ, তাই এখন তোকে অন্য কোথাও যেতে হবে না।
দাদির কথায় আয়না সায় জানিয়ে বলে ওঠে, হুম, সেটাই। রিত দেখে নিবে, তোমাকে চিন্তা করতে হবে না। এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আয়নের এমন কথায় পেছন থেকে রিত খান ড্রয়িং রুমের দরজা দিয়ে বাইরে যেতে যেতে আয়নকে উদ্দেশ্য করে বলল, ফর্মালিটি অলওয়েজ ফর্মালিটি হয়, তাই ওকেও আমার সাথে পুলিশ স্টেশন যেতে হবে। তাই তুই দাদির সাথে বাসায় থাক, আমি আগে ওকে নিয়ে পুলিশ স্টেশন যাব, পরে না হয় বাসায় পৌঁছে দিয়ে আসবো। কথাগুলো বলেই পেছন থেকে আর না ফিরে চলে যায় বাইরের দিকে গাড়ির উদ্দেশ্যে। আমার সাথে সাথে এখন উনিও মিথ্যা বলছে সেটাও আমি বুঝতে পারছি, কিন্তু দাদিও আর না বোঝা বিষয়টি নিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রিত খানের যাওয়ার দিকে। যদি রিত খান একবার পেছন করে তাকাতো তাহলে দেখতে পেত দাদি আর আয়নের অবাক করা দৃষ্টিতে যা ওনার দিকে নিক্ষেপ করা ছিল। কারণ রিত খান কখনো পুলিশ স্টেশনে গিয়েছে কিনা বড় বড় বিষয়ে তাই সন্দেহ আছে, আর সে কিনা সামান্য বিষয় নিয়ে পুলিশের কাছে যাবে। আর সবচেয়ে বড় কথা, রিত খানের মতো মানুষ কাউকে বাসায় পৌঁছে দিবে বিষয়টি তাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল। তাই আমিও তাদের এমন চিন্তা ভাবনার সাথে ছেড়ে দিয়ে ওদের কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে এগিয়ে যাই রিত খানের গাড়ির দিকে। কারণ আজ আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে রিত খানকে। উনিও বুঝতে পেরেছে কেন আমি ওনার সাথে যাওয়ার জন্য জেদ ধরে বলেছি। উনি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেই আমার সাথে যাচ্ছেন হয়তো। উনিও বলতে চায় ওনার না বলা কথাগুলো। খোলা স্থানে দাঁড়িয়ে আছি আমি আর রিত খান। আমার দুই চোখে হাজারো প্রশ্নের অজানা প্রশ্ন উত্তর পাওয়ার দৃঢ় আকাঙ্ক্ষা ও প্রত্যাশা থাকলেও রিত খানের চোখে তেমন কিছু ছিটাফোটাও নেই, বরঞ্চ উনি এমনভাবে একটা দাঁড় করিয়ে আছেন যেন কিছুই জানেন না উনি। যা জানার তা আমার কাছ থেকে নতুনভাবে জানতে পারবে সবটা। মানে উনি চোর, উনি পুলিশ। যখন আমি খানবাড়ি থেকে ওনার গাড়িতে করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই এই খোলা মাঠে গাড়িটি থামতে বলি আমি। কারণ আমার অনেক কথা জানার আছে রিত খানের কাছ থেকে। এই মাঠটি আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে, তাই আমি গাড়িটি থামতে বললেই উনি বিনা পাক বয়ে গাড়িটি থামিয়ে দেয়। পরে উনি গাড়ি থেকে নেমে আমার সামনে দাঁড়িয়ে পড়ে, কপাল কুঁচকে তাকিয়ে থাকে। ওনার এমন তাকানোর মধ্যে দিয়েই হাজারো আশা নিয়ে আমি ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, ওগুলো কি ছিল? আমার এমন প্রশ্নে রিত খান না জানার ভান করে পুরো কুঁচকে বলল, কোনটা কি ছিল? যেটা আমি দেখেছি। কর্কশ গলায় বলল, তুমি কোথায় কি দেখেছো সেটা তুমি জানো না, তো আমি কি করে বলবো? ওনার এমন কর্কশ গলায় তেলে বেগুনে জ্বলে উঠে আমি বলে উঠি, বাজে কথা বলবেন না একদম। বাজে কথা বলা আমার কাজ নয়, ওটা তোমার কাজ। তুমি সেটা সবসময় করো। আমি ওনার এমন হেয়ালিপোনা ভাব দেখে করুণ কণ্ঠে আহত স্বরে বলে উঠি, প্লিজ আপনি এমন করছেন কেন আমার সাথে? প্লিজ বলুন না, আপনার গুপ্ত রুমে ওগুলো কি ছিল দেওয়ালে ঝুলানো? আর ওই জিনিসগুলোর মধ্যে এত এত রক্তের দাগ কিসের ছিল? আমার কথাগুলো শুনে রিত খান আমার দিকে কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল, আমার জানা মতে তোমার চোখে কোনো রকমের কোনো সমস্যা নেই, তুমি ভালো করে দেখেছো সবটা। আমার গুপ্ত রুমে কি ছিল দেখার পরও বুঝে উঠতে পারছো কি ছিল ওইগুলো? এখন আমাকে প্রশ্ন করছো এতটা উত্তেজিত হয়ে? ওনার কথাগুলো শুনে চমকে উঠে বলি, মানে? দায়সারা ভাবে নিয়ে বলল, মানেটা খুব সহজ। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই রিত। ওনার মুখে হঠাৎ করে রিত নামটা শুনে মুহূর্তেই চমকে উঠলাম। এই নামটা যেন আমাকে ভিতর থেকে নাড়িয়ে তুলছে মুহূর্তেই। আমি কাঁপা কাঁপা গলায় তোতলাতে তোতলাতে থেমে থেমে বলি, এই এই নামটা রিত আমার খুব। আমার বাকি কথাগুলো শেষ করতে না দিয়ে কথা ঘোরানোর জন্য উনি কপাট রাগ দেখিয়ে উচ্চস্বরে বলল, তুমি কি যাবে নাকি আমি চলে যাব? উনি কি বলছেন কিছুই ঢুকছে না আমার মাথায়, শুধু আহত হয়ে টলমল চোখে তাকিয়ে আছে ওনার দিকে। হ্যাঁ, আমি আহত গভীরভাবে। তাই ওনার আর রাগ না দেখে টলমলে চোখে কাঁপা কাঁপা গলায় আবারও অনুরোধ সুরে বলি, আবার ডাকুন না ওই নামটা ধরে। উনি মুহূর্তে সম্পূর্ণ বিষয়টি এড়িয়ে জন্য আমাকে খানিকটা রাগ দেখে চাপা সুরে বলল, নো মোর ওয়ার্ড, চলো। কথা বলেই উনি সামনের দিকে ঘুরে হনহন করে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়। আর আমি ওনার পেছন থেকে সাথে সাথে মাটিতে হাত চোখে বসে পড়ি, মাটির দিকে তাকিয়ে থেকে কান্না করতে করতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ আর একটা ডাকুন না এই নামটা ধরে। আমাকে এমন কান্না সিক্ত কণ্ঠ শুনে মুহূর্তে উনি থমকে গিয়ে পেছন ফিরে তাকায় দুহাত মুষ্টিবদ্ধ করে। পরে আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে আমার পাশে বসে সুপ্ত কণ্ঠে বলল, রিত, নিয়েছি নামটা, হয়েছে শান্তি তোমার? ব্যাস, এবার যাবে বাড়ি, নয়তো তোমার এই খোলা মাঠে তোমাকে ছেড়ে দিতে দ্বিধাবোধ করব না আমি। ওনার এমন কথায় নিজের দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে কান্না করতে করতে বলি, প্লিজ বলুন আমাকে সবটা, আমি আর পারছি না কোনো কিছু নিতে। আমার এমন কথায় উনি কিছুক্ষণ স্তব্ধ মেরে বসে থেকে হঠাৎ রহস্য নিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, যা সামনে থেকেও নজরের বাহিরে, যা নজরে থেকেও শুধু খেলাঘর, আর এই খেলাঘরই তোমার আপন ঘর।
ওনার এমন ধাঁধামূলক কথায় আমি মুহূর্তে চুপ করে নিজের মুখ থেকে হাতটা সরিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে হতবাক হয়ে বলে উঠি, মানে? আমার এমন কথায় উনি আবারও স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, এটা তোমার জন্য। এখানে তোমার সব প্রশ্নের অজানা উত্তর লুকিয়ে আছে। এটা সুলভ করো, খোঁজা শুরু করো। কোথায় কি ছুটে গিয়েছে তোমার, আর কি রয়ে গেছে? ওনার এমন ঘোরানো পাচানো কথায় আমি গুলিয়ে যাচ্ছি ভীষণ বাজে ভাবে। উনি আমাকে কি বোঝাতে চাইছেন কিছুই বুঝে উঠতে পারছি না আমি। তাই ওনাকে আবারও অনুরোধ করে বিনিময়ী সুরে বলে উঠি, কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না। আমি কিভাবে কি করব? আপনি আমি খুলে বলছেন না কেন সবটা? বুঝতে পারবে তুমি সবটাই, অঙ্ক কষে বের করো। আর তবে আর একটা কথা বলি, যতদিন তোমার সব প্রশ্নের উত্তর পাচ্ছ না ততদিন তুমি শুধু কথা কিনো সবার কাছ থেকে। কারো কাছে নিজের কথাগুলো বিক্রি করো না, তাহলে বিপদে পড়তে পারো। এমনও হতে পারে তুমি সবটা হারাতে পারো, মানে তুমি যা চাচ্ছ তার থেকে আরো অনেক বেশি দূরে চলে যেতে পারো। তাই নিজের কাছে সব কথা লুকিয়ে লুকিয়ে রাখতে হবে। কারো কাছে এই বিষয়গুলো শেয়ার করতে পারবে না। তাহলে আমি খুঁজবো কি করে সবকিছু? স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমার বলা প্রতিটি কথার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর আছে। এখন আর কিছুই বলতে বাধ্য নয়, চলো আমার সাথে, অনেকটা সময় হয়ে গেছে। কথাগুলো বলে উনি গাড়ির কাছে গিয়ে গাড়ির দরজাটা খোলার সাথে সাথে আমি পেছন থেকে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলে উঠি, আপনি বাধ্য না হলেও আমার যে আয়ানের সাথে বিয়ে হতে যাচ্ছে সেটা মনে আছে আপনার? আমার এমন কথায় পৃষ্ঠে উনিও রহস্য নিয়ে বলে ওঠে, তুমি যে কারো বউ সেটা মনে আছে তোমার? ওনার এমন কথায় টলমল চোখে করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমাকে সবকিছুর মধ্যে খুব বাজেভাবে ফাঁসিয়ে দিচ্ছেন। আমি আজ বড্ড অসহায় হয়ে পড়ছি। আমার কথায় উনি নিচের দিকে তাকিয়ে হালকা স্মিত হেসে আবারও আমার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে বলল, অল্পতেই অসহায় হয়ে গেলে রিত? কথাটা বলে আমাকে আর কিছু বলতে না দিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসে। পরে আমাকে উদ্দেশ্য করে গাড়ির হর্ন বাজাতে লাগাতার ভাবে। আমি ওনার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর পায়ে আস্তে করে চোখে পানি মুছতে মুছতে ওনার পাশের সিটে উঠে বসি। আমার দিকে উনি এক পলক তাকিয়ে থেকে গাড়ি চালাতে শুরু করে। গাড়িটি আপন গতিতে চলতে থাকে আপন নিবাসের দিকে। আমার বাড়িতে নির্দিষ্ট থাকলেও পথটি হয়ে গেছে অনিশ্চিতের সাথে। আমার চলার পথ হয়ে পড়েছে গন্তব্যহীন। ওনার পথ চলার জন্য নির্দিষ্ট গন্তব্য থাকলেও আমি হয়ে পড়েছি পথহারা প্রতীকের মতো। কি করব, কোথায় যাব, কার কাছে হেল্প চাইব, কিছুই বুঝে উঠতে পারছি না। নিজেকে বড্ড উন্মাদ পাগল পাগল লাগছে। হৃদ খান আমাকে অনেকটাই অগোছালো করে দিয়েছে। জানা নেই কবে আবার স্বাভাবিক হয় আমার জীবন। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করে গাড়িটি থেমে যায় আমার বাড়ির সামনে। গাড়িটি থামতে দেখে চমকে উঠে ওনার দিকে তাকাই। উনি আমাকে ওনার দিকে তাকাতে দেখে আস্তে করে বলে ওঠে, নামো। ওনার এমন কথায় আমি সাথে সাথে কোনো রকম কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে যাই। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে উনিও একটা সেকেন্ডও আর সেখানে দাঁড়ায়নি। দ্রুত গাড়িটি চালিয়ে সামনের দিকে চলে যায়। এতটা দ্রুত যায় যেন উনি কিছু লুকানোর চেষ্টা করেছে হয়তো আমার থেকে। আরও কিছুক্ষণ থাকলে সেটা ধরা পড়ে যেত। তাই দ্রুত আমার সামনে থেকে চলে যায়। এছাড়া আমি গাড়িতে থাকাকালীনও একটা কথাও বলেনি আমার সাথে। চুপ করেছিল সারাটা রাস্তা। আমি এমন সব চিন্তা ভাবনা করতে করতে গেটের ধারে বাড়ির ভিতরে ঢুকে পড়লে আমার চোখ পড়লো আম্মু আর ভাবির বাগানের মধ্যে কিছু একটা করছে। আমি তাদের পেছনে থাকার কারণে আমাকে দেখতে পাইনি বাড়িতে ঢুকতে। তাই আমিও তাদের কিছু না বলে চুপচাপ বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে যাই। নিজেকে বড্ড মাতাল মাতাল লাগছে। আগে ফ্রেশ হতে হবে, নয়তো আমার কাছে ধরা পড়ে যাবার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে বন্ধুমহল নিয়ে বসে আছি আমি হৃদ খানের বাড়ির ড্রয়িং রুমে। আমার সাথে আমার পঞ্চ বান্ধবীরা আর হৃদ খানের সুইট দাদি যান। আমি এখানে এসেছি বিগত 1 ঘন্টা পার হয়ে গেছে। খান বাড়িতে এই মুহূর্তে কেউ নেই, না আছে হৃদ খান আর না অন্য কেউ। আরও জানে না আমি আজ খান বাড়িতে আসবো সেটা। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে হঠাৎ করে চলে আসি খান বাড়িতে দাদিকে দেখতে চাই এটার বাহানা করে। আমি মূলত দাদির সাথে দেখা করতে এসেছি এমন কিছুই নয়। আসলে ওই দিন যখন হৃদ খান আমাকে কিছু না বলে আমার বাড়িতে রেখে এসেছিল, তারপর থেকে আমি রোজ হৃদ খানের বলা প্রতিটি কথা ভেবেছি গভীরভাবে। কিন্তু তারপরও আমি কোনো কিছুর উত্তর খুঁজে পাইনি বলেন ওনার বলা প্রতিটি কথার ওপর। কিন্তু এরপরও আমাকে ওই গুপ্ত রুমে অজানা রহস্যে উন্মোচন করতেই হবে, যে করেই হোক। কিন্তু কোথায় থেকে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। পরিবারের কারো কাছ থেকে হেল্প চাইবো, পারবো না। তাহলে আমার অজানা রহস্যগুলো অজানায় থেকে যাবে, নাকি এটা বলে আমাকে হৃদ খান সাবধান করেছে? কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না আমি। শুধু নিজের মাথাটা খালি খালি লাগছিল ভীষণভাবে।
সাথে এত মানুষের ভিড়েও নিজেকে একা একা মনে হচ্ছিল। আমার এত হতাশাপূর্ণতার মাঝে হঠাৎ করে আমার মাথায় আসে যে আমি যখন হৃদখানের গুপ্ত রুমে ছিলাম তখন একটা নীল ডায়েরি দেখেছিলাম আমি ওইসব জিনিসপত্রের সাথে। আর নীল ডায়েরির কথাটা আমার মাথায় আসতেই আমি চমকে উঠে ভাবতে লাগি ওই নীল ডায়েরিটার কথা। কারণ ওই নীল ডায়েরিটাই হয়তো আমাকে কোনো না কোনোভাবে সাহায্য করতে পারে হৃদখানের গুপ্ত রুমের রহস্য উন্মোচন করতে। কথাটি ভেবে নিয়ে নিজের চোখ মুছে দ্রুততার সঙ্গে উঠে পড়ি উদ্দেশ্য হৃদখানের বাসায় গিয়ে ওই নীল ডায়েরিটা নিয়ে আসবো।